বাংলাদেশ বিরোধী জোরালো প্রচারণায় মোদির পর এবার প্রিয়াঙ্কা গান্ধী, কি লেখা ছিল তার ব্যাগে? 2 বছরে $25 কোটি পাচার করেছেন বাশার আল আসাদ। বেরিয়ে আসছে কত সম্পদ তার পরিবারের সদস্যদের। সিরিয়ায় খোঁজ মিলেছে বিশাল গণকবরের, অন্তত 1 লাখ মরদেহ থাকার দাবি। কারা হত্যা করেছে তাদের? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। এবার বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণামূলক লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার শীতকালীন অধিবেশনে যোগ দিতে পার্লামেন্টে যাওয়া প্রিয়াঙ্কার সাথে যে ব্যাগ ছিল তাতে বড় করে লেখা ছিল বাংলাদেশ, নিচে লেখা ছিল স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ। ব্যাগের অপর পাশে হিন্দি লেখায় বাংলার অর্থ করলে দাঁড়ায় বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টানদের পাশে দাঁড়ান। প্রিয়াঙ্কা ছাড়াও তার দলের অনেকেই জনপ্রতিনিধির কাছে ছিল একই ধরনের ব্যাগ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এসব বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পার্লামেন্টের বাইরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন প্রিয়াঙ্কা সহ কংগ্রেস এমপিরা। আগের দিন প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে পার্লামেন্টে যাওয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ওয়েনারের এমপি প্রিয়াঙ্কা। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা। জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি তাদের কাঁধে দেখা যায় না বলে অভিযোগ এই বিজেপি নেতার। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, নিজ দেশের উত্তরপ্রদেশ আর জম্মু কাশ্মীরে মুসলিম নির্যাতন আর হত্যা নিয়েও কেন এভাবে সোচ্চার হননি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী? প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 2 বছরে রাশিয়ায় পাচার করা এসব অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে গড়েছেন বিশাল সম্পদের পাহাড়। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সিরিয়ায় সরকার পতনের পর থেকেই স্বৈরশাসক বাশার আল আসাদের দুঃশাসন নিয়ে বেরিয়ে আসছে এমন একের পর এক ভয়াবহ দুর্নীতির চিত্র। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় সরকার পতনের পর থেকেই স্বৈরশাসক বাশার আল আসাদের দুঃশাসন নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য। এবার উঠে আসলো আসাদ সরকারের ভয়াবহ দুর্নীতির চিত্র। জানা গেল কিভাবে সিরিয়া থেকে মিত্ররাষ্ট্র রাশিয়ায় অর্থ পাচার করেছে আসাদ সরকার। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ 2 বছরে রাশিয়ায় প্রায় 250 মিলিয়ন বা $25 কোটি সমপরিমাণ অর্থ পাচার করেছেন। কেবল তাই নয়, এই অর্থ দিয়ে তিনি এবং তার আত্মীয়রা গোপনে রাশিয়ায় সম্পদও গড়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আসাদ প্রশাসন 2018-19 সালে সিরিয়ায় বিদেশি মুদ্রার ব্যাপক সংকট থাকার পরও প্রায় 2 টন ওজনের $100 নোট ও 500 ইউরোর নোট মস্কোর ভানকুভো বিমানবন্দরে পাঠিয়েছিলেন। 2018 সালের মার্চ থেকে 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত 21টি ফ্লাইটে মোট 250 মিলিয়ন মূল্যের নগদ অর্থ পরিবহন করা হয়েছিল। এসব অর্থ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার ব্যাংকগুলোতে জমা রাখা হয়েছিল। জানা গেছে, নিজ দেশ সিরিয়াতেও বিপুল সম্পদ গচ্ছিত রেখেছেন আসাদ। দেশটির সেন্ট্রাল ব্যাংকের ভোল্টে প্রায় 26 টন সোনা মজুদ রেখেছেন তিনি, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক $2 বিলিয়ন বেশি। এছাড়া বিভিন্ন অনুসন্ধানে সিরিয়ায় মাদক পাচার, জ্বালানি চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যকলাপে আসাদ প্রশাসনের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পেয়েছে। অভিযোগ রয়েছে, ক্যাপটাগন নামের একটি মাদক বিক্রির রমরমা ব্যবসা জমিয়েছিলেন আসাদ। সরকার পতনের পর সিরিয়ার এক মিলিটারি বেজের ভেতরে অভিযান চালায় বিদ্রোহীরা। সেখান থেকে এই মাদকের বিপুল সংখ্যক মজুদ উদ্ধার করা হয়। গত 8 ডিসেম্বর আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্কের পশ্চিমাঞ্চলে আল মাজে এলাকার উত্তরে একটি গ্যারেজে বাশার আল আসাদের গাড়ির বিশাল সংগ্রহশালার খোঁজ মেলে। স্থানীয়দের ধারণকৃত এক ভিডিওতে দেখা যায়, আসাদের সংগ্রহে রয়েছে একটি লাল রঙের ফেরারি F50 মডেলের বিলাসবহুল গাড়ি, যার বাজার মূল্য $30 লাখ মার্কিন বেশি। এছাড়া ল্যাম্বরগিনি, রোলস রয়েলস, বেন্টলির মতো অন্তত 40টি দামি গাড়ি দেখা যায় ওই গ্যারেজে।
তবে এসব কর্মকাণ্ডে জড়িত ছিল আসাদ পরিবারের সদস্যরাও। সূক্ষ্ম কর্পোরেট কৌশল কাজে লাগিয়ে আসাদ পরিবারের একাধিক সদস্য মস্কোতে গড়ে তোলেন সম্পদের পাহাড়। এক্ষেত্রে শুরুতেই এসেছে বাশার আল আসাদের স্ত্রী ফার্স্ট লেডি আসমা আল আসাদের নাম। একজন প্রাক্তন ব্যাংকার হয়েও সিরিয়ায় আসা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তার অর্থ দেখভাল করতেন তিনি। এছাড়া রাশিয়ায় অর্থ পাচারের পরিকল্পনাতে মুখ্য ভূমিকা পালন করেছে আসাদের মামাতো ভাই মাখলুফ এর পরিবার। দামেস্ক থেকে রাশিয়ায় এই অস্বাভাবিক অর্থ প্রেরণ প্রমাণ করে যে রাশিয়া আসাদের গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং মস্কোর সামরিক সহায়তায় আসাদের শাসন দীর্ঘস্থায়ী হয়েছিল। এ কারণে বাশার আল আসাদও রাশিয়ার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন সিরিয়ার জন্য অর্থ জমা রাখার অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছিল রাশিয়া। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি বিশাল গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিরিয়া নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স। তারা জানিয়েছে ওই গণকবরে অন্তত 1 লাখ মানুষের মরদেহ রয়েছে। এদের সবাইকে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে হত্যা করা হয়েছিল। তারা জানান, রাজধানী দামেস্ক থেকে 25 মাইল বা প্রায় 40 কিলোমিটার উত্তরে আল কুতাইফা নামের শহরে ওই গণকবরটি পাওয়া গেছে। নিহতদের মধ্যে কেবল সিরিয়ারই নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে। সিরিয়ায় গেল কয়েক বছরে যে 5টি গণকবরের খোঁজ মিলেছে, এটি তারই একটি। সিরিয়ায় 2011 সালে আবর বসন্তের ঢেউ শুরুর পর থেকে আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দমন পুরোপুরি গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে কয়েক লাখ সিরিয়ান নাগরিক নিহত বা হত্যার শিকার হয়েছে। বাশার আল আসাদ ও তার পিতা হাফিজ আল আসাদ মিলে সিরিয়াকে 54 বছর শাসন করেছেন। তাদের বিরুদ্ধে ব্যাপক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। বাশার আল আসাদ বারবার তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন এবং সমালোচকদের চরমপন্থী হিসেবে আখ্যায়িত করেছেন। 7.4 মাত্রার ভূমিকম্পে ভূমিধস, ভবনধস, অগ্নিকাণ্ড আর যানবাহন দুমড়ে মুচড়ে নজিরবিহীন এক পরিস্থিতির মুখে পড়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে রাজধানী পোর্ট ভিলা। ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বলা হচ্ছে, গেল 2 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাত এটি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী থেকে 37 কিলোমিটার দূরে আর 10 কিলোমিটার গভীরে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে একের পর এক ভবনধস আর নিরাপদ আশ্রয়ের খোঁজে নগরবাসীর ছোটাছুটিতে তৈরি হয় ভীতিকর এক পরিস্থিতি। দূতাবাস এলাকায় একটি ভবন পিলার ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স আর নিউজিল্যান্ডের দূতাবাস ছিল। নগরীর প্রধান বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভানুয়াতু আসা যাওয়া করা ফ্লাইট বাতিল করেছে জেট স্টার সহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা। গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিকম্প পরবর্তী 2 ঘন্টায় একাধিক আফটারশক রেকর্ড করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। এসব আফটারশকের মাত্রা ছিল 4.7 থেকে 5.5 পর্যন্ত। রাশিয়ার পরমাণু, জীবাণু আর রাসায়নিক অস্ত্রের সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভকে হত্যার দাবি করেছে ইউক্রেন। বিস্ফোরণে তার নিহতের বিষয়টি স্বীকার করেছে রাশিয়া। মস্কোর রিয়াজানুস্কি প্রসপেক্ট এলাকার একটি ভবনের নিচে বিস্ফোরণে নিহত হন ইগোর কিরিলোভ। বিস্ফোরকটি ভবনের নিচে রাখা একটি স্কুটারের মধ্যে ছিল। এতে তার সাথে থাকা সহযোগীও নিহত হয়েছেন। পরিকল্পিত বিস্ফোরণে ইগোরকে হত্যার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। রাশিয়ার নিরাপত্তা বাহিনীর তদন্ত কমিটির মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সকালে বিস্ফোরণে সামরিক বাহিনীর 2 সদস্যকে হত্যার ঘটনায় তদন্ত চলছে। বলা হয়েছে, একে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে মস্কো। প্রাথমিক তদন্তে জানা গেছে, রিমোট নিয়ন্ত্রিত বোমাটি স্কুটারের হাতলের সাথে টেপ দিয়ে লাগানো ছিল। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সেনা সদস্যদের বিরুদ্ধে শ্বাসরোধ করা রাসায়নিক পদার্থ ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগে ইগোর কিরিলোভ আর রাশিয়ার রাসায়নিক অস্ত্র সুরক্ষার বাহিনীর ওপর গত অক্টোবরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। সোমবারও তার বিরুদ্ধে এই উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছিল ইউক্রেন। সপ্তাহ ঘুরতে আবারও একের পর এক বোমা হামলার হুমকি আর আতঙ্কে স্থবিরতা নেমেছে নয়াদিল্লির স্কুলের শিক্ষা কার্যক্রমে। শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সহ একাধিক সরকারি বাহিনী। গত 1 সপ্তাহে এ নিয়ে 9 বার এমন বোমা আতঙ্কে বিশৃঙ্খল পরিস্থিতির মুখে পড়ল দিল্লির স্কুলের শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার সকালে একের পর এক স্কুলে বোমা হামলার হুমকির জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে। এদিন সকালে প্রথমে ইমেইলে বোমা হামলার হুমকির তথ্য জানায় উত্তর পশ্চিম দিল্লির সরস্বতী বিহার এলাকার একটি স্কুল কর্তৃপক্ষ।
এরপর অন্যান্য স্কুল কর্তৃপক্ষ একই ধরনের হুমকির তথ্য জানায়। হুমকি আমলে নিয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। বাড়ি পাঠিয়ে দেওয়া হয় হুমকি পাওয়া স্কুলগুলোর শিক্ষার্থীদের। তদন্তের স্বার্থে শিক্ষার্থী আর অভিভাবকদের সাথে কথা বলেছেন তদন্ত দলের সদস্যরা। আগের দিন সোমবারও অন্তত 20টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল করা হয়েছে। পরে তা ভুয়া প্রমাণিত হয়। গত মাসের শেষ দিকে দিল্লির অন্তত 43টি স্কুলে বোমা আতঙ্ক ছড়ালে স্থবির হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি খ্রিস্টান স্কুলে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। সোমবার অঙ্গরাজ্যটির ম্যাডিসন শহরে এই গোলাগুলি ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমকে পুলিশ জানিয়েছে, নিহত বন্দুকধারী ওই স্কুলের শিক্ষার্থী ছিল। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ 3 জনের মরদেহ উদ্ধার করেছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বন্দুক হামলার প্রকৃত কারণ জানা যায়নি। এরই মধ্যে তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। ওই খ্রিস্টান স্কুলটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 400 জন। যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে 322টি গুলির ঘটনা ঘটেছে। 1966 সালের পর দেশটির স্কুলে এটাই গুলির দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় বড় ধরনের ধাক্কা খেলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড লিখেছেন, গেল সপ্তাহে জাস্টিন ট্রুডো তাকে অর্থমন্ত্রী হিসেবে আর চান না বলে জানান। ট্রুডো ফ্রিল্যান্ডকে মন্ত্রিপরিষদের অন্য একটি দায়িত্ব দিতে চান। এরপরই মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রিল্যান্ড। সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রুডোর জনসমর্থন কমার পাশাপাশি নিজ দলে বিরোধিতা বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসী ও মাদক আগ্রাসন বন্ধ করা না হলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে 25% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। এই পরিস্থিতিতে ফ্রিল্যান্ডের পদত্যাগের ঘোষণায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আরও চাপের মধ্যে পড়লেন। আর এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।